গোপালগঞ্জে যা হয়েছে তা কি গৃহযুদ্ধের সূচনা? বাংলাদেশ যে ক্রমশ অরাজকতার দিকে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনার সাধারণ মানুষকে মারতে লজ্জা লাগলো না? এই সার্জিস, হাসনাত, নাহিদ এদের হয়ে আপনারা কাজ করছেন। এদিকে আজ জুমার পর থেকে অনেক সংঘর্ষ হয়ে সন্ধ্যার পরও ভয়াবহ পরিস্থিতি, গৃহযুদ্ধের মতো অবস্থা হয়েছে দেশে। সমন্বয়করা একই করছে। ডক্টর ইউনূস এবার কঠিন তুপের মুখে, সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। এ বিষয়ে আরো জানবো। গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। তুহিন, দিনভর এক সংঘর্ষময় পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন আপনি, দেখেছেন কি হয়েছে কোথায়? আমরা ছাত্র নেতা ভাই, তোমরা ছাত্র পলিটিক্স করতে আসো, ভেরি গুড। আমরা তো তোমাদের ভালো চাই, আমরা তোমাদের বড় ভাই, আমরা তোমাদের ভালো চাই। রাজনীতি করবা ভালো কথা, আসো পলিটিক্স করো, পাবলিকের মাঝে যাও, জনগণের মাঝে যাও। কই তোমরা তো দেখি এলজিডি অফিস, ফ্যাসিলিটিস অফিস। আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়েছিল 1 জুলাই থেকে। গোপালগঞ্জের ঘটনায় এবার আতঙ্কিত গোটা বাংলাদেশ, পাশাপাশি বিতর্কে পড়েছে সেনা প্রধান এবং সেনাবাহিনী। তার কারণ সেনাবাহিনী কার্যত এই ঘটনায় গুলি চালিয়েছে, এবং কেন এই গুলি চালানো হয়েছে, কোন উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে প্রশ্ন উঠে যাচ্ছে। কেনই বা সেনাবাহিনী এবং পুলিশ একত্রিত হয়ে এই পরিস্থিতি সামাল দিতে পারলো না? এদিকে এই ঘটনায় মৃত্যু হয়েছে কয়েকজনের। অপারেশন গোপালগঞ্জ, আবার বলতেছে গোপালগঞ্জে এনসিপির পরীক্ষা শুরু, আর আরেকজন বলতেছে যে টুঙ্গি পাড়ারে মাটির সাথে মিশাই দিয়ে দিব। বাংলাদেশ পুলিশ বাহিনী, সেনাবাহিনী ওয়াকার নিজে নির্দেশনা দিছে গণহত্যা করার জন্য। তাহলে আজকে যে গোপালগঞ্জকে কেন্দ্র করে যেই বুলেট ছাড়লো, গ্রেনেড মারলো, 4 জনকে হত্যা পর্যন্ত করলো, এখন এইভাবে অনেক কিছু হয়ে উত্তাল হয়েছে বাংলাদেশ এবং এক প্রকার গৃহযুদ্ধের দিকে গিয়েছে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন দেশের মধ্যে অনেক ঘটনা ঘটতেছে, একদিকে গোপালগঞ্জকে নিয়ে, অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং নির্বাচনকে কেন্দ্র করে। দর্শক শ্রোতা, আপনারা এইটা জানেন যে এক দলের নেতাকর্মী আরেক দলকে হুমকি দিচ্ছে, অন্যদিকে দেশের মধ্যে গোপালগঞ্জের মধ্যে যে সমন্বয়কদের উপর আক্রমণ হয়েছে সেইটা নিয়ে সমন্বয়করাও কিন্তু এখন অনেক হুমকার দিচ্ছে গোপালগঞ্জকে তারা আবারও এক প্রকার স্বাধীন করে ফেলবে। দর্শক শ্রোতা, আজ জুমার পর থেকে অনেক ঘটনা ঘটতেছে দেশের মধ্যে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আজকে সন্ধ্যার পর কি হচ্ছে এবং সারাদিন কি হয়েছে, আপনাদের মনে দেশের রাজনীতি নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে পেয়ে যাবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, সেই ক্লিপগুলো কিন্তু আপনারা মিস করবেন না। বাংলাদেশের গোপালগঞ্জে যা হয়েছে তা কি গৃহযুদ্ধের সূচনা? না, একটা ওয়ান অফ ইনসিডেন্ট। কেননা বাংলাদেশ যে ক্রমশ অরাজকতার দিকে ঝুঁকতে 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 একেবারে একটা নৈরাজ্যের দেশে পরিণত হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ। গতকাল গোপালগঞ্জে কি হয়েছে আপনারা টেলিভিশনের পর্দায় তো দেখেছেন, তার অসংখ্য ছবি আমার কাছেও এসছে, কিন্তু আমি সেগুলো ব্যবহার করতে পারছি না ইউটিউবে কমিউনিটি স্ট্যান্ডার্ডের ভয়ে। যেখানে রক্তপাত দেখানো, মারপিট দেখানো, গুলি চালার ঘটনা দেখানো, অথচ এই ছবিগুলোই বলে দিচ্ছে ঘটনার ভয়াবহতার কথা। একটা শহরের সড়ক দিয়ে আর্মার্ড ভেহিকেল যাচ্ছে, সেনাবাহিনী ট্যাঙ্ক যাচ্ছে, কোনো বিদেশি শক্তির বিরুদ্ধে লড়তে নয়, দেশেরই একটি অংশের মানুষকে দমন করতে। এইভাবে যে সেনাবাহিনীকে ব্যবহার করা যায়, বাংলাদেশ সে ব্যাপারেও দৃষ্টান্ত হয়ে থাকবে। ঘটনাটা কি? এই জুলাই মাসে কয়েকজন ছাত্র মিলে গোষ্ঠীবদ্ধ হয়ে যে আন্দোলনের জন্ম দিয়েছিল 5ই অগস্ট, তারই পরিণতি স্বরূপ হাসিনাকে দেশান্তরী হয়ে ভারতে চলে আসতে হবে। এইবার তার বর্ষপূর্তি। যে ছেলেগুলি এই কাজ, এই নেতৃত্ব দান করেছিল, তারা ছাত্র হিসেবে কেমন, কোনো মেইন স্ট্রিম এডুকেশনের প্রোডাক্ট না, মাদ্রাসার প্রোডাক্ট তা আমি বলতে পারবো না, কিন্তু এদের আসল মতলব যে গদিতে বসা, সেটা প্রথম দিন থেকেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। যখন এই ছাত্র নেতাদের দুজনকে প্রফেসর ইউনূস একেবারে তার পারিষদ বর্গের প্রায় মধ্যমণি করে বসিয়ে দিলেন,
তারপরে সময় গেলে তারা সেখান থেকে বেরিয়ে এসে নতুন একটি পার্টির জন্ম দিয়েছেন, যার নাম এনসিপি। এ পর্যন্ত ঠিকই আছে, রাজনীতি করার অধিকার সবার আছে। ছাত্ররা যদি সংঘবদ্ধ হয়ে একটি নতুন বিকল্প বাংলাদেশকে উপহার দিতে পারে, কারণ কিছু বলার থাকতে পারে। কিন্তু এই এনসিপি আদতে শুধুই ছাত্রদের সংগঠন, নাকি জামাতে ইসলামের ডামি, নাকি বাংলাদেশে যে ধর্মান্ধ ইসলামী মৌলবাদীরা রয়েছেন তাদের ফেস, অর্থাৎ মুখ? কেননা মুখোশটা আড়াল না করে রাখলে আজকের বাংলাদেশেও নিরঙ্কুশ গরিষ্ঠতা পাওয়া খুব কঠিন। একদিকে যখন এইসব শক্তির উত্থান হচ্ছে, অন্যদিকে তখন এই প্রফেসর ইউনূস একটা অত্যন্ত অগণতান্ত্রিক, অসাংবিধানিক, প্রায় স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়েছেন। আওয়ামী লীগ এবং তার যাবতীয় শাখা সংগঠন, ছাত্রলীগ এটসেট্রা এটসেট্রা, এদেরকে সরাসরি নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রথম কথা, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ক্ষমতা সাধারণত যে কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশনের হাতে। একটা অনির্বাচিত তদারকি সরকার এমন একটা সিদ্ধান্ত যখন নেয়, তখন বুঝতে হবে তার কুমতলবটা কি। প্রফেসর ইউনূসের বাবা, ঠাকুরদা এবং এই ছাত্র নেতারা সবাই মিলে যদি চেষ্টা করেন আগামী 50 বছরে বাংলাদেশে আওয়ামী লীগকে তারা মুছে দিতে পারবেন। ইউনূসের সেনাবাহিনীর জন্য আসছে জাতিসংঘ থেকে বড় ধরনের একটি উপহার, অতি দ্রুত সেটি বাংলার জনগণ দেখতে পারবে। আসলে কি এমন উপহার আসছে ডক্টর ইউনূসের সেনাবাহিনীর জন্য, কিংবা আমি কেন ডক্টর ইউনূসের সেনাবাহিনী বলে দিলাম, সমর্থন দিলাম? সেটি হচ্ছে ভাই গোপালগঞ্জকে কেন্দ্র করে। আপনারা অনেকে জানেন যে গতকালকে কি নৃশংসভাবে গোপালগঞ্জবাসীর উদ্দেশ্য করে সেনাবাহিনী আপনার গুলি পর্যন্ত করে, ইভেন সেই গুলিতে 4 জন মৃত্যু পর্যন্ত বরণ করে। মানে এটা হচ্ছে একটা গণহত্যা, যেটাকে আপনার ডক্টর ইউনূসের সমস্ত বাহিনী দিয়ে একটা জেলার মানুষকে কিভাবে গণহত্যা করা যায়, বর্তমান এটি হচ্ছে তার একটি পরিকল্পনা। তাহলে কি আমরা এখন বলবো না যে পাকিস্তানি এজেন্ট বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ যেই চেষ্টাটি সেটি বর্তমান ডক্টর ইউনূস চালাচ্ছে? কি আমরা কি এটি বলবো না? দেখেন, গোপালগঞ্জবাসী বর্তমান শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার সার্বভৌমত্ব কিংবা শেখ হাসিনার বা শেখ মুজিবুর রহমানের যেই শেষ স্মৃতি সেটি আঁকড়ে ধরে বাইচা রয়েছে। এবং এটা শুধু যে গোপালগঞ্জবাসী যে আঁকড়ে ধরে বাইচা রয়েছে, এটা কিন্তু আমাদের জন্য খুবই লজ্জাজনক। কারণ বঙ্গবন্ধু শুধু গোপালগঞ্জবাসীর না, বঙ্গবন্ধু হচ্ছে সারা বাংলাদেশের। এটা আমরা ধরে রাখতে পারি নাই, ওনাকে অপমান অপদস্থ আমরা করছি। ইভেন তার সাথে সাথে কয়েকদিন আগে মিটফুরের সেই গণহত্যাকে কেন্দ্র করে শহীদ জিয়া পর্যন্ত অপমানিত হয়েছে, জুতার বাড়ি দিছে, জুতার মালা পড়ছে পোস্টারের উপরে। যাই হোক, এখন এই সেনাবাহিনী মুখ থেকে এই ধরনের গালাগালি, এগুলো আসলে কতটুকু গ্রহণযোগ্য বলেন তো? 5ই আগস্ট আপনারা বলছিলেন যে বাংলাদেশ পুলিশ বাহিনী, সেনাবাহিনী ওয়াকার, মিস্টার ওয়াকার উনি নিজে নির্দেশনা দিছে গণহত্যা করার জন্য। তাহলে আজকে যে গোপালগঞ্জকে কেন্দ্র করে যেই বুলেট ছাড়লো, গ্রেনেড মারলো, 4 জনকে হত্যা পর্যন্ত করলো, এখন যারা নাকি বলছে এতদিন যে এটা আপনার শেখ হাসিনার বাহিনী, তাহলে এখন কি বলবো? ইউনূসের বাহিনী বলবো না? তাহলে কি আমি যদি বলি যে ইউনূসের বাহিনীর জন্য জাতিসংঘ থেকে উপহার আসে, তাহলে কি এটা ভুল হবে? এখন আসুন, জাতিসংঘ থেকে কি এমন উপহার আসতে যাচ্ছে? আপনারা অনেকে জানেন যে জাতিসংঘ থেকে শান্তিরক্ষা মিশনে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর দুর্দান্ত একটা পারফরমেন্স আছে এবং চরম একটা সুনাম আছে আমাদের বাংলাদেশের। এবং সেখানেই বড় একটি ধাক্কা খেতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। কারণ সেনাবাহিনী হচ্ছে কোনো সরকারের না, সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রের। তাহলে কি সেখানে মানে গোপালগঞ্জকে কেন্দ্র করে যে ভূমিকা পালন করছে সেনাবাহিনী গতকালকে, ইভেন আজকেও, সেটা কি সরকারের হয়ে করতেছে নাকি রাষ্ট্রের হয়ে করতেছে, সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতেছি। তার জন্য কোনো সায়েন্টিস্ট হওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই আমাদের। তো এই সেনাবাহিনীকে আপনার জাতিসংঘ থেকে কিন্তু স্পষ্ট বার্তা কিন্তু অনেক দফায় কিন্তু দিছে যে আপনারা
ভূমিকা রাখবেন বাংলাদেশ জনগণের উদ্দেশ্য হয়ে। আপনাদের ভূমিকা যাতে কোনো সরকারের ভূমিকা না হয়, আপনাদের ভূমিকা থাকবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বাংলাদেশের সাধারণ জনগণের যান মালের নিরাপত্তা দেওয়ার জন্য। তাহলে এটা কি বর্তমান সেনাবাহিনী ঘটাইতে পারতেছে? যদি ঘটাইতে পারতো তাহলে মিটফোরে তো সেই কাণ্ড হতোই না, হত্যাকাণ্ড হতোই না। হ্যাঁ, মিটফোরে হত্যা আপনার র্যাব বাহিনী অ্যারেস্ট করছে, সাথে সাথে কি অ্যারেস্ট করছে? সেই পাথরকে অ্যারেস্ট করছে। আপনারা দেখতে পারতেছেন, মানে অতি দ্রুত পাথরকে আইনের আওতায় আনছে আমাদের বাংলাদেশ পুলিশ প্রশাসন কিংবা সেনাবাহিনী আর র্যাব বাহিনী। এখন কথা হচ্ছে এই সেনাবাহিনী আসলে কার? কারণ আমাদের তো মানে সর্বশেষ একটি আপনার ছিল, সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। যে আর যাই হোক ভাই, সেনাবাহিনী শেখ হাসিনা বুঝবে না, তারেক রহমান বুঝবে না, খালেদা জিয়া বুঝবে না, ডক্টর ইউনূস বুঝবে না, এনসিপি বুঝবে না, জামায়াত বুঝবে না, চরমনাই বুঝবে না, কোনো দল বুঝবে না। সেনাবাহিনী বুঝবে সাধারণ জনগণের জানের নিরাপত্তা, ইভেন জালমানের নিরাপত্তা। তাহলে কোথায় দিল বাংলাদেশ সেনাবাহিনী, যেখানে সেনাবাহিনীর গুলিতে আপনার নিহত হয়েছে 4 জন? এটাই কি জানমালের নিরাপত্তা? হ্যাঁ, এটাই কি জানমালের নিরাপত্তা? কেন একজন ছাত্রলীগ যদি সেই নেতাকর্মী হয়েই থাকে কিংবা একজন সমর্থক হয়েই থাকে, সে যখন তার যান বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দিবে, কেন সেখানে সেনাবাহিনীকেও ঝাঁপ দিতে হবে তাকে পেটানোর জন্য? কেন পেটাতে হবে? তাহলে কি এখন বলবো না সমন্বয়কদের মতো যে এই ডক্টর ইউনূসের মতো স্বৈরাচার ভূমিকা বর্তমানে আমাদের বাংলাদেশের, দুঃখ হলেও বলতে হয় যে সেনাবাহিনীও পালন করতেছে? বলবো কিনা? তাহলে কি এটা আমার খুব বেশি অপরাধ হয়ে যাবে যদি এইভাবে বলি আমি? বাংলাদেশ সেনাবাহিনীগুলো কি করতেছে? কি আমরা চাই আপনাদের ভূমিকা থাকবে অনেকটা রেফারির ভূমিকায়। আপনারা রেফারির ভূমিকা পালন করবেন। যদি কেউ অন্যায় করে, আপনার যে দায়িত্ব, আপনি যদি সে লাল কার্ডের যোগ্য হয়, আপনি লাল কার্ড দিয়ে তাকে শহীদ করে দিবেন বা তাকে শেষ করে দিবেন। সেই ক্ষমতা আপনাকে এই অন্তর্বর্তীকালে সরকারই বলি তথাকথিত আপনাকে দিছে। সেই ক্ষমতা নাকি ম্যাজিস্ট্রেসি পাওয়ার। আর যদি কেউ হলুদ কার্ডের যোগ্য হয়, আপনি তাকে হলুদ কার্ড দিবেন। কিন্তু আপনি মানে নির্ধারিত একটা গোষ্ঠীর হয়ে, নির্ধারিত একটা টিমের হয়ে আপনি কাজ করতেছেন কেন? হ্যাঁ, আপনি এনসিপির হয়ে কাজ করতেছেন, এনসিপি কে রক্ষা করতেছেন, আর বাকি আদার্স সবাইকে আপনারা মানে ফাঁকা ফায়ার করতেছেন, গুলি করে হত্যা করতেছেন, লাঠি দিয়ে তার মুখটা একদম ঝলসে দিচ্ছেন। মানে কি নৃশংস অবস্থা আপনাদের ভূমিকা। এটাই কি বাংলাদেশ সেনাবাহিনী? যাই হোক, জাতিসংঘ কিন্তু এটা দেখবে। ইভেন আপনার চরম একটি বাস আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অতি শীঘ্রই আসতে যাচ্ছে, এইটাও দেখতে পারবেন। উল্টো দিকে এই এনসিপি আশা করি বুঝে গেছে যে মৃত্যু যন্ত্রণা কিংবা মৃত্যু আসলে কাকে বলে। এবং আমরা ছাত্র নেতা ভাই, তোমরা ছাত্র পলিটিক্স করতে আসো, ভেরি গুড। আমরা তো তোমাদের ভালো চাই, আমরা তোমাদের বড় ভাই, আমরা তোমাদের ভালো চাই। রাজনীতি করবা ভালো কথা, আসো পলিটিক্স করো, পাবলিকের মাঝে যাও, জনগণের মাঝে যাও। কই তোমরা তো দেখি এলজিডি অফিস, ফ্যাসিলিটিস অফিস, সিটি কর্পোরেশন অফিস, ঠিকাদার অফিস, এগুলো কি? তোমরা কি রাজনীতি করতে আসছো না ব্যবসা করতে আসছো? বিএনপি যেন গরিবের সুন্দরী বউ, সবার ভাবি, চান্স পালেই খোঁচা মারে। আমরা ঐক্যের স্বার্থে, দেশের স্বার্থে একটু ভদ্র হয়ে গেছে। আমরা ভদ্রই, আমরা বরাবরই ভদ্র, একটু চুপচাপ আছি। খুব পেয়ে বসেছেন, চান্স পালেই খোঁচা মারেন। এই তো অপেক্ষা করেন, কদিন পর গরিবের বউ ভেবে, ভাবি ভেবে খোঁচা মারবেন, দেখবেন ওই যে মৌচাক কি বোমডার চাকে খোঁচা মেরেছেন, তাই না? মবের ভয় দেখায় আমাদের, মব আমাদের বলে কি কি সব নিয়ে যাবে, মবের ভয় দেখায়। মব মানে জনতা, উচ্ছৃঙ্খল জনতা, আবার মব মানে জনতাও। আমাদের মবের ভয় দেখান। আরে ভাই, আমরা তো মব গায়ে দেই, আমরা মব মাথায় দেই, আমরা মব নিয়ে ঘুমাই, আমরা মব নিয়ে উঠি। বিএনপি কে মবের ভয় দেখাবেন না, মার কাছে নানির বাড়ির গল্প করবেন না। যে নেতাটি 15-16 বছর আন্দোলনের নেতৃত্ব দিলেন, বুকে হাত দিয়ে বলুন, এই আন্দোলনের শেষ পর্যন্ত তারেক রহমান আপনাদের জন্য যা যা চেয়েছেন সব কিছু করেছেন। তার কথা আপনারা ভুলেও বলেন না, পারলে এখন একটু ঠেস দিয়ে কথা বলেন। ওই একটা কথা আছে না, যার দৌলতে তুমি রামের মা, তার কথা
তুমি মনে রাখো না ভাইরা আমার, ওনারা আমরা যে এই যে সংগ্রামের পর আমরা একটি নির্বাচন চেয়েছিলাম। আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বারবার বলেছেন নির্বাচনের কথা। আমরা নাকি নির্বাচন চাইতে পারবো না। কেন? আমরা কি চাইবো? একজন কৃষক তার কৃষি পণ্যের ন্যায্য মূল্য চাবে, এটাই স্বাভাবিক। একজন শ্রমিক তার শ্রমের ন্যায্য মূল্য চাবে, এটাই স্বাভাবিক। একজন নারী তার জীবনের নিরাপত্তা চাবে, সেটাই স্বাভাবিক। একজন শিক্ষক তার প্রাপ্য সম্মান চাবে, সেটাই স্বাভাবিক। আর একজন পলিটিশিয়ান তিনি কি চাইবেন? তিনি কি চাইবেন? ভোট চাইবেন না? ভোট চাওয়া যাবে না। ভোট চাইলে নাকি আমরা ক্ষমতায় যেতে চাই। আরে বাবা, বিএনপি যদি ক্ষমতায় যেতে চাইতো, ক্ষমতায় যদি বিএনপির মুখ্য ছিল 11-এর পর ওই ফখরুদ্দিন, ওই আলু খাওয়া সেনাপতি মাইনুদ্দিন, এরা তো বেগম খালেদা জিয়ার কাছে, আমাদের নেত্রীর কাছে লোক পাঠিয়েছিলেন, পাঠিয়ে বলেছিলেন আপনাকে ক্ষমতায় বসাবো, শুধুমাত্র আমাদের সবকিছু মাফ করে দিবেন, বিনিময়ে আপনার 2 সন্তানকে অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরে দেব, আপনি শুধু হা বলেন। বেগম খালেদা জিয়া কি সেদিন প্রধানমন্ত্রী হতে পারতেন না? বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন জনগণের সমর্থনহীন ক্ষমতা। ডিয়ার বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যার, আপনার সাধারণ মানুষকে মারতে বা সাধারণ বাংলাদেশিদের মারতে লজ্জা লাগলো না? দেখে তো মনে হচ্ছে লজ্জা লাগেনি। বেশ অহংকার বোধ করছেন যে আমরা রুখে দিয়েছি। কাদের হয়ে? এই সার্জিস আলম, হাসনাত, নাহিদ, এদের হয়ে আপনারা কাজ করছেন, চামচাগিরি করছেন। অথচ বাংলাদেশের ভোটে জিতে আসা যে সরকার, তার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে রক্ষা করতে পারেননি। আর ওই সময় মানে ঠিক 1 বছর আগেই, 16ই জুলাই, 17ই জুলাই, এরপরে 5ই আগস্টের আগে পর্যন্ত আপনারা গুলি চালাননি। আপনারা কি বলেছিলেন? বাংলাদেশের সাধারণ মানুষের উপরে গুলি চালাবো না। আর কালকে যাদের মেরেছেন তারা কি সাধারণ মানুষ নয়? তারা সাধারণ মানুষ নয়? বাংলাদেশের যারা আওয়ামী লীগ করে তারা কি মানুষই নয় নাকি? যার ছত্র ছায়ায় বড় হয়ে, যার ছত্র ছায়ায় আপনি জেনারেল হলেন বাংলাদেশের, কোথাও কি সাংসারিক সমস্যা চলছিল? আপনার ওয়াইফ কি বলেছিল হাসিনাদিকে একটুখানি টাইট দিন? সেই করতে গিয়ে এগুলো করেছেন? এগুলো কি সাংসারিক সমস্যা বাংলাদেশের উপরে চাপিয়ে দিয়েছেন নাকি আপনি রাজাকার? লজ্জা লাগলো না একটুও? অফিসিয়ালি গতকাল রাতের খবর 3 জন মারা গেছে আপনাদের গুলিতে, সেনাবাহিনীর গুলিতে। পুলিশ তো গুলি চালায়নি। এখন কি বলতে পারবেন পুলিশের গুলিতে মৃত্যু? না, আপনাদের সেনাবাহিনীর গুলিতে মৃত্যু। লজ্জা লাগছে না একটুও? একটুও লজ্জা লাগছে না? জারোজ পাকিস্তানি, এর থেকে তো আর বেটার কিছু বলতে পারি না। 1971-এর আগে পাকিস্তান সেনাবাহিনী যেরকম সাধারণ মানুষকে গুলি করে মারছিল, আজ আপনারা সেই পথেই হাঁটছেন। তাহলে এবার কি ভারতকে নাক গলাতে হবে? গলাতে হবে। না হলে আপনারা তো এবার এক এক করে ধরে ধরে এই সমস্ত জারজ সন্তান, এই নাহিদ, সার্জিস, হাসনাত, এদের তো আপনারা দলদাস, এদের তো দল বলে কিছুই নেই। এনসিপি, তাদের কি ক্ষমতা? গোপালগঞ্জ তো দেখিয়ে দিয়েছে, পেছনে ভরে দিয়েছে। তাই ছি 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 ছি, জেনারেল ওয়াকারুজ্জামান, আপনাকে অনেক বেশি আমরা ভারতীয়রা সম্মান করতাম। আপনি তো দেখলাম সেই সম্মানের যোগ্য নন। নাকি আপনার অমতে গুলি চালানো হয়েছে? আপনি প্রকাশ্যে এসে বলুন যে আপনি অর্ডার দেননি, আপনার অমতে গুলি চালানো হয়েছে, তাহলে আমরা আপনাকে সমর্থন করব এবং তার সঙ্গে ধিক্কারও জানাবো যে আপনি এমন একটা সেনাপ্রধান যার অর্ডারের বাইরে গিয়ে সেনাবাহিনী গুলি চালায়, সাধারণ মানুষ মারে। গতকালকের খবর অনুযায়ী 3 জন মারা গিয়েছিল। আজকের খবর অনুযায়ী দেখুন, এই খবরগুলোর মধ্যেও কিন্তু অনেক ভুল আছে, কিন্তু যেটুকু পাওয়া গেছে তাতে 5 জনের মৃত্যু আর 13 জন আহত। তাই তো? এটা 13 জনের মৃত্যু আর 5 জন আহত বা আরও বেশি আহত, এটা হয়তো খবর, সেটা আমাদের কাছে পৌঁছায়নি। কিন্তু যেই খবর পৌঁছেছে সেটাই কম কিসের? 5 জনের জীবনের কোনো দাম নেই? তারা কারুর মা বাবার সন্তান নয়? এখানে আমি বলতেই পারি যে দীপ্ত হিন্দু, এরকম ব্যাপারই নেই। দীপ্ত ছাড়াও প্রচুর ইসলাম ধর্মাবলম্বী মুসলিম মানুষের মৃত্যু হয়েছে, তারাও আপনাদের গুলিতে মারা গেছে। তারা সবাই বাংলাদেশি। দীপ্ত কোনো হিন্দুস্তানি বা ভারতীয় নয়, সে আপনাদের বাংলাদেশের একজন নাগরিক। আপনার লজ্জা হওয়া উচিত, আপনারা মেরে ফেললেন। দীপ্ত শুধু কেন, রাহান সে তো মুসলিম, মেরে ফেললেন আপনারা, মেরে ফেললেন। কেন 1 বছর আগে আপনারা গুলি চালাননি? কেন?
সাধারণ বাংলাদেশিদের উপর গুলি চালাবো না। আজকে সেই আপনাদের টেন্ডেন্সি কোথায় গেল? এখন কি পাকিস্তানের সঙ্গে ওঠা বসা করতে করতে তাদের মানসিকতা আপনারা গ্রহণ করে ফেলেছেন, নাকি আপনিও চান যে বঙ্গবন্ধু একেবারে চলে যাক, তার নাম ধুয়ে মুছে সাফ হয়ে যাক, আর টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের যে কবর রয়েছে সেই কবরস্থানে যে মানুষ সম্মান জানায় সেখানে আপনার কবর হোক, এটা চাইছেন? কি চাইছেন? আপনি তো দ্বিচারিতা করছেন। আপনাকে তো আমরা অনেক সম্মান দিয়েছি, আপনি তো সেই সম্মানের উপযুক্ত মানুষ নন, সেটা অবশ্য শেখ হাসিনাও জানেন। গোপালগঞ্জ টোটাল জনসংখ্যা 12 লাখ মানুষ। গোপালগঞ্জের টোটাল জনসংখ্যা 12 লাখ। এই 12 লাখকে ঠেকাতে আর্মার্ড ভেহিকেল গেছে। এই 12 লাখ এর ভেতরে সবাই তো আর মাঠে নেমে আসেনি, বা সবাই তো আন্দোলনে নামেনি, তবে একটা সিগনিফিকেন্ট নাম্বার নেমেছে। এবং তাদেরকে ঠেকাতে এবং এনসিপির মুসলিমের কিছু নেতাদেরকে ঠেকাতে সেখানে আর্মার্ড ভেহিকেল গেছে, সেখানে সেনাবাহিনী গেছে, পুলিশ যথেষ্ট হয়নি, 9 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। তাহলে এটা থেকে কি বোঝা যায়? এটা থেকে বোঝা যায় যে বাংলাদেশে বঙ্গবন্ধুর সম্মান রক্ষা করার জন্য তার জন্মভূমি দুর্গে পরিণত হয়েছে। এখন সেখানে কারফিউ দেওয়া হয়েছে, কারফিউ চলমান। মানে গোপালগঞ্জের মতো একটি ছোট্ট জায়গাকে নিয়ন্ত্রণ করতে হলে আর্মিকে অলরেডি কারফিউতে চলে যেতে হয়েছে, 9 জনকে গুলি করে হত্যা করতে হয়েছে। এটা সরকারের আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ার এবং যাক একজন বললেন যে মৃতের সংখ্যা 21 জন ছাড়িয়ে গেছে, এবং বিএনপির অসারতা নত জানু নীতি প্রমাণিত হয়েছে। বিএনপি আদর্শ থেকে সরে গেছে, জিয়ার আদর্শের ছিটা ফাটাও নাই, এটাও প্রমাণিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, 71-এর স্মৃতি এবং আমাদের দেশের প্রতিষ্ঠার যেই ইতিহাস সেগুলো রক্ষা করার ক্ষেত্রে বিএনপি টোটাল ব্যর্থ, এটা প্রমাণিত হয়েছে। প্রমাণিত হয়েছে জাতীয় পার্টি কোনো কথাই এই বিষয়ে বলার ক্ষমতা বা সাহস কোনোটাই রাখে না, এবং প্রমাণিত হয়েছে ডক্টর ইউনূস গোপালগঞ্জের মানুষের বিরুদ্ধে। প্রমাণিত হয়েছে বিএনপি গোপালগঞ্জকে আওয়ামী লীগ হিসেবে দেখেছে, জনগণ হিসেবে দেখেনি। বঙ্গবন্ধুকে 71-এর আমাদের স্বাধীনতার চেতনার প্রতীক হিসাবে বিএনপি দেখতে পারেনি। এগুলো কিন্তু প্রমাণিত, এবং এও প্রমাণিত হয়ে গেল যে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে, এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কথা হচ্ছে, সমন্বয়কদের বিষয়ে কথা হয়, দেশের মধ্যে যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিগুলো নিয়ে কথা হয়, বিভিন্ন চাপ যে আসতেছে বাংলাদেশের পরিস্থিতি দেখে। কাজ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। আর হ্যাঁ, একটা কথা, অনেকে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলে বা সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলে, গাইজ সমন্বয়করা কিন্তু তাদের প্রাণ বাজি রেখে আমাদের দেশটাকে স্বাধীন করেছিল, এবং তারা যদি আজকে স্বাধীন না করতো আমাদের দেশটা সবাই কিন্তু এখন মন খুলে এতটা কথা বলতে পারতো না। আর এখানে এখন সমন্বয়কদের নিয়ে কী কথা হয় বা তাদের বিরুদ্ধে কী কথা হয়। অন্যদিকে ডক্টর ইউনূস কিন্তু নিঃস্বার্থে আমাদের দেশে এসেছেন এবং তিনি নিঃস্বার্থে আমাদের দেশটাকে পরিচালনা করতেছেন, তাকে নিয়ে অনেক কথা হয়। গাইজ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।